বছর আগে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, তোর কাছে ভারতবর্ষের সবচেয়ে প্রিয় রাজ্য কোনটা? প্রশ্নটা শুনে এক মুহূর্তও ভাবিনি। আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল একটাই নাম, হিমাচল প্রদেশ। মজার বিষয় হলো, তখন আমি হিমাচলকে ঠিকভাবে চিনতাম না। তার পাহাড়, তার নদী, তার উপত্যকা কিংবা তার মানুষের সঙ্গে আমার সেভাবে পরিচয়ই হয়নি। তবুও কেন জানি না নামটা বারবার ফিরে আসতো মনের মধ্যে। আর আজ স্পিতি ভ্যালির এই রুক্ষ পাহাড়, আকাশ ছোঁয়া গিরিপথ আর অবিশ্বাস্য সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, সেদিন আমি ভুল বলিনি। হিমাচল শুধু একটা রাজ্য নয়, হিমাচল একটা অনুভূতি। আর সেই অনুভূতির খোঁজেই আজ শুরু হচ্ছে আমাদের স্পিতি ভ্যালির যাত্রা। এই সফরের গল্প শুরু করার আগে একটা কথা বলতেই হয়, এই অসাধারণ স্পিতি অভিযান সম্ভব হয়েছে আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের জন্য। পাহাড়ি পথের প্রতিটি পরিকল্পনা, থাকার ব্যবস্থা, যাতায়াত সবকিছুই ওরা অত্যন্ত যত্নের সঙ্গে পরিচালনা করেছে। আমি সাধারণত কোনো ট্রাভেল এজেন্সির প্রশংসা শুধু সৌজন্যবশত করি না, কিন্তু এই সফর শেষে বলতে বাধ্য হচ্ছি, যদি আপনারাও আগামী দিনে স্পিতি, লাদাখ কিংবা ভারতবর্ষের অন্য কোনো জায়গাকে গন্তব্য হিসেবে বেছে নেন, তাহলে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে অবশ্যই বিবেচনা করতে পারেন। কেন আমি এই কথা বলছি তার উত্তর আপনারা এই পুরো ভ্লগ সিরিজ দেখলেই পেয়ে যাবেন। পঁচিশে মে কলকাতা থেকে শুরু হয়েছিল আমাদের বহু প্রতীক্ষিত এই যাত্রা। গন্তব্য হিমাচল প্রদেশের বুকে লুকিয়ে থাকা রহস্যময় স্পিতি ভ্যালি। তবে এটি শুধু স্পিতি ভ্যালির সফর নয়, এই যাত্রায় আমরা পাড়ি দেব হিমাচলের একের পর এক অপূর্ব গন্তব্যে। হাওড়া থেকে অমৃতসর মেলে চেপে প্রথমে পৌঁছব আম্বালা ক্যান্টনমেন্ট। সেখান থেকে শুরু হবে আমাদের পাহাড়ি পথের আসল অভিযান। সিমলার ঔপনিবেশিক আবহ পেরিয়ে আমরা পৌঁছব সারাহান, তারপর বাসপা নদীর তীরে ভারতের শেষ গ্রাম চিটকুল। চিটকুল থেকে কিন্নরের হৃদয় কল্পা, তারপর ধীরে ধীরে প্রবেশ করব স্পিতির বিস্ময়কর জগতে। টাবো, কাজা, কি মনস্ট্রি, হিকিম, কমিক, লাংজা এবং আরো বহু অজানা গন্তব্যে। ফেরার পথে থাকছে লোসার, কুঞ্জুম পাস এবং মানালির মনোমুগ্ধকর রাস্তা। প্রায় 2 সপ্তাহের এই সফরে আমরা দেখব হিমালয়ের বদলে যাওয়া রূপ, জানবো পাহাড়ের মানুষের গল্প এবং খুঁজে বের করার চেষ্টা করব কেন স্পিতিকে বলা হয় পৃথিবীর মধ্যে আরেক পৃথিবী। তাহলে আর দেরি কেন, জার্নি উইথ বোসের সঙ্গে চলুন আমরা শুরু করি স্পিতি, অর্থাৎ এক কোল্ড ডেজার্টের উদ্দেশ্যে যাত্রা। ট্রেনের যাত্রা মানে একটা দীর্ঘ সময়। যখন উত্তর ভারত যাচ্ছেন তা তো আরও বেশি সময়, বিশেষ করে যদি হিমাচল প্রদেশ হয়। যেহেতু আমরা আম্বালা নামবো, আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে না, এতটা পথ ট্রেনে যাব না, দিল্লি যাব, ফ্লাইটে যাবো বা রাজধানীতে, সেখান থেকে আবার ব্রেক করব। বাট আমাদের সাথে এবার আমার সাথে এবার পিসাদা রয়েছে, বিখ্যাত পিসাদা মিস্টার বরুণ রাম। সো পিসা থাকার কারণে আমি একটা ভাবলাম যে চলেই যাই। আর আমাকে যে লোকটা সবচেয়ে বেশি এই ব্যাপারে ফোর্স করেনি, রিকোয়েস্ট করেছে, দাদা একসাথে চলো, মজা হবে, সেই লোকটার নাম মিস্টার অর্ঘ্য সামন্ত, আমাদের অর্ঘ্যবাবু। অর্ঘ্য এই ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের ওনার। তো অর্ঘ্যর খুব প্রশংসা শুনেছি আমি সবার কাছে, যে অর্ঘ্য নাকি দারুণ অর্গানাইজার। যেহেতু আমার সাথে ও গিয়েছিল লাস্ট টাইম, ডুয়ার্সে অর্গানাইজ করেছিল খুব সুন্দর, তো সেই ভরসায় আমি এবার হিমাচল যাচ্ছি ওর সঙ্গে। অলমোস্ট সব মিলিয়ে 14টা দিন একসাথে কাটাবো। বাই দ্য ওয়ে, ট্রেনে আরও অনেকের সঙ্গে কোম্পানি না পেলে হয়তো এই ট্রিপটা মজাদার হতো না। তো আলাপ করি দিই। সুভাষ চন্দ্র বোস, এটা একটা সবচেয়ে বড় কথা। নেতাজিটা শুধু নেই, বাট সুভাষ চন্দ্র বোস, মানে আপনার বাড়ির লোক কি ভেবেচিন্তে এই নামটা দিয়েছিল?
হাওয়া দিয়েছিলেন নিশ্চয়ই ভেবেছি। হ্যাঁ দেখেছে যে আমার তো নাম হয়নি। আচ্ছা আচ্ছা বলুন বলুন। আমি বনিশা। হ্যাঁ আর আমার মেয়ে যখন আলাপ হলো সুভাষ আঙ্কেলের সাথে, বলেছিল সুভাষ আঙ্কেলের বাবা বোস্তানডেমটার একদম পুরো ফায়দা নিয়েছে। হ্যাঁ বুঝেছে যে আমার তো হয়নি, আমার ছেলেরটা অন্তত করে নি। আচ্ছা আচ্ছা আপনার ওয়াইফ তাই তো? আপনার নাম? আমি মৌসুমী বোস, হ্যাঁ ডাকনাম লালি। আচ্ছা বাহ। আচ্ছা শঙ্করবাবু মিসিং ছিলেন, আপনার সবার সাথে আমাদের আলাপ হয়ে গেছে, শুধু আপনার সাথে হয়নি। আমাদের ট্রিপে টোটাল কজন রয়েছে? 50 সবাইকে নিয়ে। কত? 50 50 জন? 51 51 জন বা 51 জনের মধ্যে আমি এখানে মাত্র 4 জনের সাক্ষাৎ পেয়েছি, বাকিরা ট্রেনে রয়েছে আর বাইরে থেকে আসছে। তুমি তো আছো, তুমি তো আমাদের নাটের গুরু। 25শে মে সন্ধ্যা 7:30 হাওড়া স্টেশন থেকে ধীরে ধীরে ছাড়লো আমাদের অমৃতসর মেল। সামনে প্রায় 1.5 দিনের দীর্ঘ ট্রেন যাত্রা। রাত পেরিয়ে সকাল, জানালার বাইরের দৃশ্য বদলাতে বদলাতে আমরা পৌঁছে গেলাম এক চিরচেনা অথচ রহস্যময় শহরের কাছে, বেনারস। এই শহরের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম। গঙ্গার তীরে সেই প্রাচীন নগরীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মনটা কেমন যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। ট্রেন এগিয়ে চলল তার নিজের গতিতে। কাশি পেরিয়ে ট্রেন এখন বেনারস। এটা হচ্ছে বেনারস স্টেশন। আমার সঙ্গে রয়েছে আমাদের দিশা। বেনারসে এখন আমরা পৌঁছলাম মোটামুটি 9:30, সকাল 9:30। যদিও ট্রেন অনেকটা লেট রয়েছে, বেশ কিছুক্ষণ লেটের পর যাই না কালকে সকালবেলা ভোরবেলা পৌঁছতে পারবো কিনা, মানে ভোরবেলা থেকে একটু বেলা হলে না বেটার হয়, কারণ 3:30 অনেক সকালবেলা পৌঁছতে হবে। দুপুরের পর পৌঁছলাম উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। মানুষের ভিড়, ব্যস্ততা আর স্টেশনের কোলাহল যেন বলে দিচ্ছিল আমরা দেশের অন্যতম জনবহুল অঞ্চলের মধ্যে দিয়ে চলেছি। এরপর আবার শুরু হলো দীর্ঘ পথ চলা। জানালার বাইরে একের পর এক রাজ্য, একের পর এক ভূদৃশ্য বদলে যেতে লাগলো। আর দেখতে দেখতে দ্বিতীয় রাতটাও কেটে গেল ট্রেনের দোলায়। তৃতীয় দিনের ভোর, বহু প্রতীকৃত গন্তব্য আম্বালা ক্যান্টনমেন্টে এসে থামল আমাদের ট্রেন। 2, 1. Ambala Kent, Ludhiana, MEMU, via Rajpura Junction, Sirhan Junction, will depart. গুড মর্নিং অর্ঘ, গুড মর্নিং। আরে দারুণ সময় নেমেছি আমরা একদম, এখন সকাল সকাল হয়ে গিয়েছে। এবার সত্যি শুরু হতে চলেছে হিমালয়ের পথে আমাদের পাহাড়ি অভিযান। সকাল সকাল কিন্তু স্টেশনটা বেশ দারুণ লাগছে। এরকম ভোরবেলা এসে নামতে একটা আলাদা মজা আছে। আমি এর আগে এত সকালে কখনো নামিনি, এত সকালে নামার কিন্তু বেশ একটা মজা আছে। এবারের ট্রিপে বেশ মজা হবে এই কারণে ভেবে বলছি, একসঙ্গে যেহেতু অনেকে রয়েছেন, 50 জন, তো সেটা একটা আলাদা ভালো লাগা ডেফিনেটলি। স্টেশনের বাইরে আম্বালা ক্যান্টনমেন্ট। New Delhi Express special via Ludhiana. Platform number 1 पर आ रही है. এখানে নামার পরে একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট চোখে পড়লো এবং সে কারণে আমার মনে হলো সেটা শুরুতেই খুব পজিটিভ একটা সাইন। সেটা হচ্ছে যে এখানে নামার পর এই সামনের দিকে 4টে গাড়ি রয়েছে, টেম্পো ট্রাভেলার। সো 4টে গাড়িতে মোটামুটি 50 জন ভাগ হয়ে যাবে। তো পিসাব শুরুতে কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, একদম খুব সুষ্ঠুভাবে, তাই তো? এবং প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা করে নাম্বার মেনশন করা রয়েছে এইভাবে, এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখানে কার কার কোন গাড়িতে রয়েছে সেই নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে কারা কোন গাড়িতে উঠবে। আমাদের অর্ঘ সমস্তটাই কন্ট্রোল করছে। ওভারঅল নামার পর সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ এখানে ওয়েদারটা এত সুন্দর আম্বালা ক্যান্টনমেন্টে। আমার প্রথমবার আম্বালাতে আসা, এর আগে আমি চণ্ডীগড় এসেছি কিন্তু আম্বালা আসিনি। আর পাহাড়ে যতক্ষণ না উঠবো ততক্ষণ সেই এক্সাইটমেন্টটা পুরো হবে না। হিমাচল আমি সবসময় আমার অন্যতম পছন্দের জায়গা হিমাচল প্রদেশ। তো এবারের হিমাচল ট্রিপটা মনে হয় এক্সপেকটেশনে মানে বিয়ন্ড এক্সপেকটেশন হতে চলেছে। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম এই ট্রিপটা নিয়ে, স্পেশালি কেন সামনে 10 দিন আমরা বুঝবো। আপাতত আমরা স্টার্ট করছি আম্বালা থেকে। তো আজকে আমাদের প্রথম স্টে সিমলা। শর্টকাটে বলে রাখি, সিমলা, কালকে সারাহান,
তারপরে চিৎকুল হবে একদম সম্পূর্ণ অন্যরকম একটা ক্লাইম্যাক্স, তারপরে কল্পার পরে আমরা ঢুকবো হচ্ছে মেইন স্পিতি ডিস্ট্রিক্ট মানে সার্কিটে। স্পিতিতে আমরা প্রথম স্টে করছি তাবো, তারপরে কাজাতে 229, তারপরে লোসার হচ্ছে একদম আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে সেই নো ম্যানস ল্যান্ড, তারপরে সেই বহু আকাঙ্ক্ষিত চন্দ্রতাল লেক, তারপরে মানালি, তারপরে শেষ আবার আম্বালা এসে। এক্সপেকটেশন দেখো এটা নিয়ে আমরা প্রায় 6 টাইম চলছে, কিন্তু এবারে ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমরা প্রতিবারে প্রচণ্ড টেনশনে আছি চন্দ্রতাল খুলবে কি খুলবে না, এবারে কিন্তু চন্দ্রতাল খুলে গেছে। অর্ঘ যেমনটা বললো যে এক্সাইটমেন্ট ওর কেন, আমারও এক্সাইটমেন্ট রয়েছে। আর আম্বালাতে এসে যেটা প্রথমেই বলছিলাম না, ভীষণ ভালো লাগছে এখানকার ওয়েদার। এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, কিন্তু সকালবেলা যেহেতু এখন 6টা বেজেছে, তাই হালকা একটা ঠান্ডাই রয়েছে। অর্ঘ তোমার সাথে কেন, আমি ফার্স্ট টাইম কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসছি, এটা আমার সৌভাগ্য। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছি এবং আমি গোটা ট্রিপে কথা দিচ্ছি যা এখানে ঘটবে, অর্ঘর সঙ্গে থাকা, ঘোরা, খাওয়া দাওয়া, মজা মস্তি সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। দাদার সাথে শুধু ট্রাভেল এজেন্সি না, অন্য একটা রিলেশন আছে, সে তো সেই জন্য দাদার এইটুকু জোর আছে, সে তো রয়েছে। কিন্তু আমি বিশেষ করে আমার দর্শকদের বলবো যাতে তোমার সাথে তারা আসেন, এবং কেন আসবেন সেটা আমার ভিডিও দেখার পরেই আসেন, আগামী 9 দিনে বয়ে যাবে একদম। আর আমার তরফ থেকে প্রথমেই অনেক শুভেচ্ছা রইল তোমাকে এবং তোমার কোম্পানি ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে। আর নাম্বার তো আপনাদের জন্য রইলই, এছাড়াও আরও পুরো ভিডিওটা দেখুন, তারপরে অর্ঘকে ফোন করে নেবেন কোথাও যাবেন, অর্ঘ ট্রিপ কোথায় কীভাবে হচ্ছে, এবং সেটা ডিটেলে আমরা জানাতে থাকবো। এই সফরে একটা বিশেষ বিষয় হলো হিমাচল সফরে এই প্রথম ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন নিজেদের কিচেন টিম নিয়ে এসেছে। পাহাড়ের দুর্গম পথে যাত্রীদের ভালো খাবার পৌঁছে দেওয়ার জন্য তাদের কিচেন ভ্যান আগেই সিমলায় পৌঁছে গিয়েছিল। এবার আমরা রওনা দিলাম 3টি ট্রাভেলার ও একটি ইনোভা। লাগেজ গুছিয়ে সবাই নিজের আসন গ্রহণ করলাম। দীর্ঘ ট্রেন যাত্রা শেষ, এবার শুরু হতে চলেছে হিমাচলের আঁকা বাঁকা পাহাড়ি পথের নতুন অধ্যায়। গন্তব্য ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী পাহাড়ের রানী সিমলা। প্রথমে চণ্ডীগড়, তারপর ধীরে ধীরে সমতল ভূমিকে পেছনে ফেলে আমরা প্রবেশ করলাম শিবালিক পর্বতমালার কোলে। রাস্তার দুপাশের দৃশ্য তখন দ্রুত বদলে যাচ্ছে। শহরের কংক্রিটের জঙ্গল হারিয়ে যাচ্ছে সবুজ পাহাড়ের ভাঁজে। একের পর এক বাঁক, গভীর উপত্যকা আর দূরে মেঘে ঢাকা পাহাড় যেন জানিয়ে দিচ্ছে আমরা সত্যিই হিমালয়ের খুব কাছে চলে এসেছি। প্রায় 4 ঘন্টা যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ের রানী সিমলায়। আর সেখান থেকেই শুরু হতে চলেছে আমাদের স্পিতি অভিযানের প্রথম অধ্যায়। আমরা সিমলা ঢুকেই পড়েছি, কিন্তু সিমলাতে জাস্ট সিটিতে ঢোকার আগে একটা অন্যতম সুন্দর জায়গা হচ্ছে তারাদেবী টেম্পল। এই তারাদেবী টেম্পল অত্যন্ত সুন্দর একটা পবিত্র জায়গা। অনেকে বলেন যে সিমলার সবচেয়ে একেবারে শান্ত স্নিগ্ধ ঠান্ডা এরকম যদি কোনো জায়গায় আসতে হয় তাহলে এই তারাদেবী টেম্পল। এখান থেকে চারিদিকে দূরে যেমন হিমালয়ান রেঞ্জেস দেখা যায়, অন্যান্য পিক বা এই যে লেয়ার্স, মাউন্টেন লেয়ার্স, এবং পাশাপাশি পুরো সিমলা শহরটাকে এখান থেকে পরিষ্কার দেখা যায়। খুব সুন্দর, যদিও এখানে ওয়েদার এই মুহূর্তে বেশ গরমই আছে, খালি পায়ে বলে পা পুরো একদম টেতে যাচ্ছে, বাট বেশ সুন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন শক্তিপীঠ শুধু ধর্মীয় গুরুত্বের জন্যই নয়, চারপাশের অপূর্ব পাহাড়ি দৃশ্যের জন্য অত্যন্ত জনপ্রিয়। মন্দির প্রাঙ্গণ থেকে দূরে পাহাড়ের সারি আর সিমলার বিস্তৃত দৃশ্য দেখে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। দীর্ঘ ট্রেন যাত্রা আর সড়কপথের ক্লান্তি তখন শরীরে স্পষ্ট, কারণ আগামী দিন থেকেই শুরু হতে চলেছে আমাদের আসল পাহাড়ি অভিযান। ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি, আর এটাকে বলে হচ্ছে, এটা আউটস্কার্ট অফ সিমলা, সোগি বাইপাস, আর সেখানেই এই হোটেল। এখানে দারুণ জিনিস দেখাচ্ছি হোটেলে এখানে লিফটটা দেখুন, সবাই একসঙ্গে লিফটে, কেউ মিস যাবে না। সবাই সামনে দিকে চলে, সামনে মুখ করো, সামনে গিয়ে
সবাই একসঙ্গে লিফটে। সবাই ভাবছে এখান থেকে কামারজা হয়ে ওইদিকে যাবে, বাট এটা কিন্তু লিফট। এটা নৌকার মতো সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ নৌকা, ঠিকই বলেছেন, নৌকায় বলেছেন। আমরা সবাই একটা ফ্যামিলি, তার প্রমাণ কি? এই যে সবাই একসাথে উঠছি। ও সবাই লিফটে আমরা আলাদা উঠি, লিফটেও একসাথে। আচ্ছা, কাউন্টার 3 তো 3। দ্যাটস গুড। এদিকে রিসেপশন 1। এই অভিজ্ঞতাটা কি প্রথম নাগে হয়েছে? ফাইনালি সিমলা এসে পৌঁছেছি, এবং সিমলা পৌঁছতে অনেকটা টাইম হয়ে গেল, 12:30 বাজে এখন। এতক্ষণে আমাদের ব্রেকফাস্ট করার টাইম হলো, কারণ আরও যদি আগে ঢুকতে পারতাম, ট্রেন যদি ঠিকঠাক টাইমে ঢুকতো, ট্রেন যেহেতু 2 ঘন্টা লেট করেছে, তো এটাই মোটামুটি 10:30টার মধ্যে সিমলা ঢুকে যাওয়ার কথা, তাই তো? কিন্তু সিমলা কিন্তু ঠান্ডা নেই, রাতের দিকে সম্ভবত পড়বে। রোদের তাপ আছে যথেষ্ট। রোদ আছে, হ্যাঁ, মানে মোটামুটি কলকাতার গরমের থেকে অনেকটাই আরাম, ফ্যান লাগছে না কিন্তু। হ্যাঁ, হাইটটা বেশি। হ্যাঁ, কলকাতাতে অনেক হাইট বেশি। অবশ্যই বেশি। হ্যাঁ, বলার কি আছে? বেড বাটার একটা দিয়ে শুরু হলো। ব্রেড বাটার, তুমি আঙ্গুল বলে মনে হচ্ছিল বিট বাটার দিয়ে শুরু হলো। না না, বিট বাটার না, ওটা গরু মারা। ব্রেড বাটার দিয়ে শুরু হয়ে এখন বেড বাটার দিয়ে শুরু হয়ে আমরা এখন কড়াইশুটির কচুরি, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটাতে আরেকটু জায়গা ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই তো? আমরা আগে চাইলে এটা সম্ভবত গরম গরম খেতাম, না, এখন গরমই আছে, ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। আবার ডিম সিদ্ধ, কিছু ডিম। এই শেষবেলায় আমি এটা খেতে পাচ্ছি না এখন আর। এবার ফলও ছিল, আমি সেটা খেতে পারবো না। দাদাকে নিয়ে আসি। এই যারা যাবে চলে এসো, চলে এসো, চলে এসো। ওয়াও, এখান থেকে দারুণ view। মিত্রজিৎ, মিষ্টিগুলো এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। আমি দেখে নিচ্ছি। নাইস, লিফটটা অসাধারণ। 4 তোমার কত? আঙ্কেল 3। রজার বলতে হবে এবার। এই লিফটটা অনেকদিন ধরে বলে বলে এই লিফটটা করেছি, লিফটটা ছিল নাকি? তুমি বলে করিয়েছো? তুমি আমরা অনেকেই যারা আর এবার অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, কোথায় রাখা হচ্ছে আমাদের। সত্যি বলতে কি, রুমে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আরামদায়ক পরিবেশ, আর জানালার ওপারে পাহাড়ের মনোরম দৃশ্য। দীর্ঘ ভ্রমণের পর এর চেয়ে ভালো অভ্যর্থনা আর কি বা হতে পারে। এজন্য আরও একবার ধন্যবাদ জানাই ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে। পুরো সফরের মতোই থাকার ব্যবস্থাতেও তাদের যত্ন ও পরিকল্পনার ছাপ স্পষ্ট। বাই দ্য ওয়ে, এক রাতের জন্য আমাদের সিমলার রুম। এই হচ্ছে আমাদের বেড, বেশ বড় না পিছার রুমটা? যথেষ্ট বড় রুম, একদমই। এখানে বেশ বড় বড় একটা ওয়ার্ড্রপগুলো, বিশাল বড় বড় ওয়ার্ড্রপ। বাবা, এটা খোলার জন্য আমার এখন ভীষণ জোর লাগবে। আর এখানে একটা সবচেয়ে বড় জিনিস, এইটা কি, আমি এটা বুঝতে পারছি না, এটা তো এটা কী কারণে বানিয়েছে কিছু ভেবে আমি জানি না। এইখানে যেটা খুব সুন্দর, এটা হচ্ছে ব্যালকনিটা। এই বাইরে পুরো ভিউজটা। এখন ওয়েদারটা একটু গ্লুমি আছে, সে কারণে বাইরেটা অতটা ভালো লাগছে না। আর এই দিকটা হচ্ছে বসার জায়গা রয়েছে, বেশ ভালো। প্রত্যেকটা রুমই আমি ওই দিকের রুমও দেখালাম, এই রুমটাও ভীষণই সুন্দর। এটাও বেশ সুন্দর, হ্যাঁ, বসো। নাইস। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপরে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, ঠিক আছে? চা বানাও। আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি, কিন্তু লাঞ্চ টেবিলে এসেও একটা ব্যাপার কিন্তু এখানে হচ্ছে। এখানে একটা গ্রুপিজম চলছে, অদ্ভুত গ্রুপিজম। সেই গ্রুপিজমটা দেখাচ্ছি। এখানে 51 জনের মধ্যে আমরা শুধুমাত্র এই 4 জনের সাথেই খাচ্ছি। এটা কিন্তু বড় গ্রুপিজম। এই 4 জন আমরা ট্রেনে পেয়েছিলাম, তো তাই এদের সঙ্গেই খাচ্ছি। ওইদিকেও তো আরও প্রচুর টেবিল আছে, আমি সেগুলো তো যাবো ডেফিনেটলি, কিন্তু তার আগে একটুখানি দেখিয়ে নিই। ভাতের সাথে ও লঙ্কা পেয়েছো? আমার কোথায় লঙ্কা দেয়নি তো? আমাকে লঙ্কা দাও।
আচ্ছা, আসতে সময় লাগবে, চিৎকার করলে পাবে না। আচ্ছা, এখানে হচ্ছে ভাতের সাথে হালকা একটা ঘি দিয়েছে, ডাল, তার সাথে আলু ভাজা এসছে, ফুলকপি দিয়ে ডাল। হ্যাঁ, মানে ভেজিটেবল ডাল, তাই তো? ফুলকপি আর তার সাথে গাজর আছে। মটরশুঁটিও আছে। লাস্ট পাতে হচ্ছে কাতলা মাছ। এখানে যা ওয়েদার, বেশ সুন্দর ওয়েদার বলা যেতে পারে। একটা দিদি একটা কথা বলছিলেন এখানে, আমি একটুকে বলছিলাম যে ওয়েদারের টেম্পারেচারে কিন্তু কলকাতার সাথে খুব একটা ডিফারেন্স নেই। হ্যাঁ দিদি, বলছি কলকাতার সাথে খুব একটা ডিফারেন্স নেই ওয়েদারে, কিন্তু সেই তুলনায় কিন্তু গরমটা কম। ফিলস লাইকটা বেশি। চাটনি পাঁপড় দিয়ে শেষ করলাম, হালকা ফুলকা খাবার। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা সিমলা মেলা তাড়াতাড়ি যাবো, আমরা বেলাও তো যেতে পারি। লাঞ্চ করার পর একটুখানি কিছুক্ষণ শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিলো, কিন্তু এবার সিমলা ম্যালে যেতে হবে। সিমলার এখন মেন অ্যাট্রাকশন এই ম্যালটাই, এতটাই ক্রাউডেড সিমলা, তো সে কারণেই আউটস্কার্টে থাকার ব্যবস্থা হয়েছে। বাট সিমলা ম্যালে আমরা এই মুহূর্তে যাব, সেখানে একটুখানি ম্যালটা দেখবো, কেনাকাটি বা সেখানকার সিমলা কালীবাড়িতে যাওয়ার চেষ্টা করব। সিমলাতে আসলে এখন সিমলা ম্যালে যাওয়াটা একটা বিশাল বড়, মানে কি বলবো, কর্মকাণ্ড হয়ে গিয়েছে। সেটা ওরা আমাকে বলছে, আমি ফার্স্ট টাইম আসছি, কেন সেটা সিমলা ম্যালে গিয়ে বুঝতে পারবো, দেখাবো আপনাদের। এতক্ষণ আমরা টাউনের বাইরেই ছিলাম, এবার প্রপার টাউনে অ্যাকচুয়ালি ঢুকছি। সিমলা এখান থেকে বোঝা যায় যে কতটা ক্রাউডেড। একটা গোটা পাহাড়ের মাথা, পুরো বাড়িঘর কিচকিচ করছে, এবং এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্যই এই আউটস্কার্টে থাকার ব্যবস্থা, যেহেতু এক রাতের জন্য আমরা থাকবো। আর এখন ম্যালে গিয়ে গাড়ি পার্কিং করা একটা বড় জিনিস, সেটা গিয়ে দেখাবো আপনাদের, যে গাড়িতে এই মুহূর্তে গিয়ে সেখানে পৌঁছানোর পর পার্কিং করাটা কত বড় একটা ঝুঁকির ব্যাপার। এবং বিশেষ করে এই ধরনের ট্রাভেলার, সামনেটা দেখুন কত ভিড়। এতক্ষণ সিমলা যতটুকু দেখলাম, অনেক দিন ধরে সিমলাতে মানুষজন আসেন, বেড়াতে আসেন। তবে সিমলা যেভাবে এক্সটেন্ড করেছে অনেকটা জুড়ে, মানে পাহাড়ের একটা মাথা থেকে আরেকটা মাথা, এবং অনেকটা স্ট্রেচ, এতটা ক্রাউডেড। গ্যাংটক বা দার্জিলিং অনেক তুলনামূলক ছোট শহর, সিমলা অনেক বড়, এবং যেভাবে রাস্তাঘাট এক্সপ্যান্ড হয়েছে, বিভিন্ন নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে পাহাড়ের ওপরই, এবং তার সাথে অনেকটা সিস্টেমেটিক মনে হয়েছে আমার দেখে। যদিও ক্রাউডেড, প্রচুর হোটেলস, প্রচুর বাড়িঘর, বাট স্টিল অনেকটা বড়। এবার ম্যাল উপরে উঠতে গেলে অর্ঘ যেটা বলছিল যে এখান থেকে লিফটে উঠতে হয়। আমরা অলরেডি একটা কার্গো লিফটে উঠেছি, এবার আরেকটা কার্গো লিফটে উঠবো। এটাও কার্গো লিফট? হ্যাঁ, এখন একসাথে অনেকজন যাবে, ওটার থেকে ছোটো। এখানে আসার পর কিন্তু ওয়েদারটা একটু ভালো লাগছে, তো হালকা হালকা, যেহেতু রোদটা নেমে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, হালকা হাওয়া লাগছে, বেশ জমজমাট একটা জায়গা। সিমলায় যারা এসেছেন তারা জানেন, মল রোডে পৌঁছানো যেন এক আলাদা অভিযান। আজকাল পর্যটকদের ভিড় এতটাই বেড়েছে যে লিফটের সামনে দাঁড়ালেই তার প্রমাণ মিলবে। দীর্ঘ লাইন, অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা, সবকিছু পেরিয়ে অবশেষে পৌঁছতে হয় উপরের স্তরে। তবে একটা কথা মানতেই হবে, সিমলার সেই পরিচিত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর পাহাড়ি শহরের প্রাণচাঞ্চল্য দেখার পর এই সামান্য কষ্টটুকু আর কষ্ট বলে মনে হয় না। আর এই দিকটাও, এখানে যে পুরো লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি ওপরে যাওয়ার জন্য, যেহেতু লিফটে এখন এখানে যেতে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায়, যেন লিফটের জন্য এত লাইন। এখানে
20 টাকা করে পার পার্সন, আর লাগেজ থাকলে এক্সট্রা 20 রুপিস, আর সিনিয়র সিটিজেন মনে হয় 10 টাকা। তো বুঝতেই পারছেন যে সিমলায় এত ক্রাউড যে এখানে লিফট সিস্টেম করে দেওয়ার পর সেখানেও প্রচুর ক্রাউড হয়। যদিও রাস্তা আছে আলাদা করে ঘুরে ওঠা যায়, কিন্তু সেটার জন্য অনেকটা ঘুরে উঠতে হবে। আমি এটার কথা শুনেছিলাম, কিন্তু সিমলাতে এসে আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম যে লিফটে ওঠার এই যে ভিড়টা রয়েছে এটার মধ্যে মানুষের মধ্যে একটা আনন্দও রয়েছে। তো টিকিট কেটে এখানে লাইনে দাঁড়াতে হবে, দারুণ ব্যাপার না? এরপর আমাদের টার্ন, আর আমাদের লাইনে পরপর এখানে 22 জন দাঁড়িয়ে রয়েছে, যদিও 8 জন করে যেতে পারবে। এই যে এখানে লেখা আছে 8 পার্সেন্টস ক্যাপাসিটি, ওয়েট হচ্ছে 544 কেজি অনলি। তাহলে আমাদের তিনটে পার্টে যেতে হবে, তাই তো? আমাদের টিম লিডার মিস্টার অর্ঘ সামন্ত অলরেডি দায়িত্ব নিয়ে নিয়েছে সব কিছুর। তাহলে কি আমরা পরের রোটায় যাব? ও গ্রেট। যা যা বলছে না মনে হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষার মতন বলছে। এখান থেকে গিয়ে ওর উপরে নাকি আরও 2টো লিফট আছে, এইটাতে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে আরেকটা। মানে আমি বুঝতে পারছি না আমি যে মেলে উঠছি না স্বর্গে উঠছি। ঘুষে যাও সবাই, সবাই সেটে যাও এদিক ওদিক, 8 জন কোনায় ঢুকে যাও, 8 জন করে ঢুকে যান। চলে আসুন। দাঁড়ালে অনেকজন কখনো সুভাষচন্দ্র বোসের সঙ্গে লিফটে চড়বো ভাবতে পারিনি। এবং সঙ্গে তো সহোদর হ্যাঁ। সুভাষিনী। এটা কমপ্লিট, আরেক ধাপে লিফট, ওখানেও লাইন কমপ্লিটেড। দাঁড়িয়ে এই ওয়ে টু ম্যাল রোড এখানে লেখা আছে, বাট ইন্টারেস্টিং ব্যাপারটা। এখানে আরেকটা লাইন, বড় লাইন। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড লেয়ার। এখানেও 2টো লিফট আছে, আর এখানে একটা বড় লিফট। দাঁড়িয়ে পড়ুন, একটা ছোট হয়ে গেলে একটা বড়তেও যাই, কি হবে? আরেক সামনে আসো অনেক হ্যাঁ সবাই আগে এত বড় লিফট বানিয়েছি কি এমনি এমনি? আচ্ছা হ্যাঁ, আর লিফট নেই, আর লিফট নেই। এটা হচ্ছে এই মুহূর্তে মল রোড ক্রাউড। বেশ হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে কিন্তু। সিমলা এসে মল রোডে না গেলে সফরটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আমার কিন্তু একজনকে বাঁদিকে বারবার টানছে দেখতে পাচ্ছি, বহুত বাঁদিক টান দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হয়েছে যে দার্জিলিং বা অন্যান্য জায়গার তুলনায় সিমলাকে এখনও যদি আমি দেখি একটু সফিস্টিকেটেড তুলনামূলক, ক্রাউডটাও সফিস্টিকেটেড, এবং অনেক নিট অ্যান্ড ক্লিন, আর অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে এখানে, এবং প্রত্যেকটা শপ একটু কস্টলি, একটু না অনেকটাই কস্টলি। ঠান্ডা পাহাড়ি হাওয়া, চারপাশের কোলাহল, সঙ্গে শতবর্ষের ইতিহাসকে সঙ্গে নিয়ে আজও মল রোড সিমলার হৃদস্পন্দন হয়ে বেঁচে রয়েছে। কেউ বলেন মল, কেউ বলেন ম্যাল। কিছুক্ষণ হাঁটলেই বোঝা যায় কেন এই জায়গাটা এত মানুষের প্রিয়। ব্রিটিশ আমলে গড়ে ওঠা সিমলার এই মল রোড আজও এই পাহাড়ি শহরের প্রাণকেন্দ্র। গাড়িমুক্ত এই রাস্তার দুধারে রয়েছে অসংখ্য দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট এবং ঔপনিবেশিক যুগের স্থাপত্যের নিদর্শন। এখন বাজে বিকেল 6:45। আমি যদি কলকাতা থাকতাম তাহলে বলতাম সন্ধ্যা 6:45। 6:45 বাজে, চারিদিকে রোদ, কারণ এটা সিমলা, হিমাচল প্রদেশ। স্বাভাবিকভাবে অনেকক্ষণ পর সন্ধে হয়, তবে সিজন বলে এই মুহূর্তে কিন্তু এখানে প্রচণ্ড ভিড়ভাড়, একদম ক্রাউডেড সিমলা মল। আর আমার সাথে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে এখান থেকে ঠিক কোথায় 3 ইডিয়টসের সেই শুটিংটা হয়েছিল, যেখান থেকে দেখা গিয়েছিল এই জায়গাটা। আমি সেটা জানি না, আমি বলতেও পারবো না, বাট এখানে প্রচুর লোকের ভিড় রয়েছে। কিন্তু সিমলা ম্যালটা কিন্তু বেশ সুন্দর। আমার ফার্স্ট টাইম আমি এখানে এলাম, আমার দারুণ লাগছে, সম্পূর্ণ আলাদা। এবং আমার মনে হয় আমি এবারটা এসো, আমি এখনও পর্যন্ত যতগুলো ম্যালে ঘুরেছি বেস্ট আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত। এটা খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো, অনেক দূর অবধি দেখা যায়, ওখানে রেঞ্জগুলো সম্ভবত দেখা যাবে পেছনে, কিন্তু এই মুহূর্তে তো পুরোটা ক্রাউড। কত দূর অবধি সিমলাটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, আহা।
কলকাতার বাইরে যখন ঘুরতে যাই তখন অনেকের সঙ্গে দেখা হয়, বিশেষ করে বাঙালিরা দেখলে চিনতে পারেন, কথা বলেন। তো এখানে মেলে এসে আলাপ হলো সৌরভ আর সুস্মিতার সঙ্গে। ওরা কিন্তু কলকাতারই একেবারে, ওরা যদিও তারকেশ্বর বাড়ি, বাট ও রুবিতে রয়েছে, আর ও যদিও এখন কর্মসূত্রে গুজরাট। বাট ফার্স্ট টাইম ওরা এসছে সিমলাতে এনজয় করতে করতে হঠাৎ করে আমার সঙ্গে দেখা হয়ে গেল, তাই তো? অ্যাকচুয়ালি আমরা দাদার ব্লগ অনেকদিন থেকেই ফলো করি। আচ্ছা। আর সেখান থেকেই আমরা আপডেট পাই যে দাদা এখানে আসছে। ও। আর আমার হাজবেন্ড আমাকে বলেইছিল যে যদি ওখানে দাদার সাথে দেখা হয়ে যায় মানে হতেই পারে, কারণ দাদা ওখানে যাচ্ছে সেম টাইম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সত্যিই দাদার সাথে দেখা হয়ে গেল, তাও আবার মল রোডে, এটা ভাবতেই পারি। খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় এসে তোমাদের সঙ্গে আলাপ হয়েছে। খুব ভালো করে ঘোরো, এনজয় করো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। ওরা কিন্তু ব্লগার, সো ব্লগারদের জন্য ব্লগারের শুভেচ্ছা রইলো। খুব ভালো থেকো, ঠিক আছে? এই ম্যাল ও মলের বিতর্কটা আজ চলুন আপনাদের সামনে পরিষ্কার করে দিই। ব্রিটিশ আমলে মল শব্দটি ব্যবহার করা হতো শহরের প্রধান প্রমোদ ভ্রমণের রাস্তা বা জনসমাগমের কেন্দ্রকে বোঝাতে। সেই থেকেই নাম মল রোড। ব্রিটিশ আমলের এই মল শব্দটি পরবর্তীকালে ম্যাল এরকম শোনাতো, তাই সেখান থেকে আমরা বলি ম্যাল রোড। তবে সিমলা এলে এই রাস্তার আকর্ষণ কিন্তু এই বিতর্কের মাঝে একটুও কমে না, বরং এই রাস্তার বুকেই লুকিয়ে রয়েছে পাহাড়ি শহরটির ইতিহাস, সংস্কৃতি আর প্রাণের স্পন্দন। ম্যাল রোডের এই পাশটা কিন্তু বেশ সুন্দর, ওদিকে দূরদর্শন, আর এদিকটা এখনো বেশ ফাঁকা ফাঁকা। আমরা এখান থেকে তো বোঝা খুব ডিফিকাল্ট, বাট ওই নিচটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। নিচটা এক্সেলেন্ট। দেখে নাও আজকে এত গ্রিন, কালকে থেকে এই গ্রিন আস্তে আস্তে কমে যাবে। কেন? কালকে থেকে আস্তে ও মানে কালকে আমরা এখন এগোবো। হ্যাঁ, এখান থেকে ভালো গ্রিনারি দেখা যাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু দেখলাম অর্ঘ, যে হিমাচল প্রদেশ বা সিমলাতে মূলত যেটা গ্রিনারিটা কিন্তু মেনটেন্ড, যেটা আমরা আমাদের ওখানে খুব একটা দেখি না। মানে এখানে পাইন যেভাবে মেনটেন রয়েছে, প্রচুর পাইন ট্রি রয়েছে। সিমলার বুকে বাঙালিদের অন্যতম আবেগের জায়গা হলো সিমলা কালীবাড়ি। সিমলা কালীবাড়ির ইতিহাস শুরু হয় 1823 সালে, যখন বাঙালি সাধক রামচরণ ব্রহ্মচারী জাখু পাহাড়ের কাছে দেবী শ্যামলার একটি মন্দির প্রতিষ্ঠা করেন। পরে 1845 সালে ব্রিটিশরা মন্দিরটিকে বর্তমান স্থানে স্থানান্তরিত করে। অনেকের মতে দেবী শ্যামলার নাম থেকেই সিমলা নামের উৎপত্তি হয়েছে। আজ ওই মন্দিরটি হিমাচলের বুকে বাঙালিদের অন্যতম প্রিয় তীর্থস্থান। এটা বাঙালিদের এখানে থাকা যায়? এখানে এখনো থাকা যায়? মানে বাঙালির আগে সেখানেই থাকতো। এখানে কিন্তু ডিরেক্ট মানে তোমাকে মেল হয় না, এখানে টেলিগ্রাম করে আগে হতো, আগে টেলিগ্রাম করে মেল করে বুকিং করতে হতো। এখন থাকা যায়? এখনো থাকা যায়, মানে এত সস্তায় তো থাকা যায় না, বাঙালি খাবার তো থাকে। আচ্ছা আচ্ছা, সিমলা কালীবাড়িতে মানে খুব একটা লোকজন আসে না, মানে জানে না সবাই খুব একটা। না প্রচুর লোক আসে। সিমলাতে বাঙালিদের জন্য সবচেয়ে মানে কি বলবো, মানে হার্ড টাচ বলতে এইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আসে পুজোর সময়। কালীবাড়ি ঘরটা দেখো না, পুরো বাঙালি। জয়তি জয় মা ভগবতী কালী দুর্গা মহেশ্বরী মা, কালী দুর্গা মহেশ্বরী মা, জয়তি জয় মা ভগবতী। সন্ধ্যা নামতেই যেন সিমলার মল রোড নতুন করে প্রাণ ফিরে পেল। চারিদিকে আলোর ঝলকানি, মানুষের কোলাহল, ক্যাফে আর দোকানপাটের ব্যস্ততা, সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ পরিবেশ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে এমন সন্ধ্যা, যেখানে আধুনিকতার সঙ্গে মিশে রয়েছে শতবর্ষের ইতিহাস। আর সেই কারণেই দিনের শেষে সিমলার মল রোড শুধু একটা রাস্তা নয়, বরং একটা অভিজ্ঞতা হয়ে ওঠে। আবার অনেকক্ষণ পর আমরা স্টপটি পেয়েছি। স্টপই নয়, সফটি। শোনো, সিমলা আসবে আর সফটি খাবো না, সফটি ট্রাই করবে, এটা হতে পারে না, এটা মাস্ট। এটা আমাকে যে সাজেস্ট করেছিল তাকে থ্যাংক ইউ। এই যে সিমলাতে ঠান্ডাতে যত ঠান্ডাই পড়ুক না কেন, সফটি মাস্ট। চলো, সত্যি অনুবদ্ধ। কিন্তু এগোতে খেতে খেতে যাই। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। তুই একটা জিনিস লক্ষ্য করো, এখানে আসা কিন্তু খুব একটা সহজ নয়। না,
এখানে আসতে গেলে কত কসরত করছি, ইভেন নামতে হলে টিকিট কাটতে হবে। এই ম্যালে হেঁটে ওঠা তো ডিফিকাল্ট দেখালামই, মানে সেখানে লিফটে করে আসতে যেতে হচ্ছে দুটো লিফট। এবং সবাই হয়তো সেটা জানেও না কোথা থেকে উঠতে হয়, এটা কিন্তু কনফিউজিং ভীষণ। এখানে সিমলা এসে যারা নতুন নতুন আসবে যে ম্যালটা কোথায়, সম্ভবত আমার আজকের মতন সিমলা ম্যাল সফর এন্ডস, কিন্তু এটুকু সময়ের জন্য বেশ ভালো লাগলো। খুব কম সময়ের জন্য এখানে ছিলাম, বাট যতটুকু ছিলাম বেশ ভালো লাগলো। এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে। আবারও দেখুন লাইন, এটা হচ্ছে লিফটের নিচে যাওয়ার লাইন, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। লাইন ছাড়াই কি খুলে দিয়েছে? ধর বলবো, তোর নাম কি? হেমা মালিনী? ও আমি শুনেছিলাম হেমা মালিনী, ওর নাম হচ্ছে হেমনলিনী, কিন্তু আমি শুনেছিলাম হেমা মালিনী। আর ওর নামটা এত কিউট, তার থেকেও কিউট হচ্ছে ও নিজে কিউট, আর ও দারুণ গান গাইতে পারে। তোর গান শোনাবি তো আজকে রাত্রিবেলা? বেরোনোর সময় এখন লাইন গোনা হচ্ছে, কজন আছে আমাদের 23 জন। এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আমি বারবার বলছি যে এখানে মেলে যদি আপনি আসেন তাহলে আপনাকে এরকম লাইন দিয়ে লিফটে করে উঠতে হবে আর লিফটে করে নামতে হবে। এই যে সামনে লিফট খুলে গেছে, প্রচুর লোক যারা লিফট থেকে নামবে। लाइन बनाते चलिए, लाइन बनाते चलिए सब लोग, लाइन बना के चलिए सब लोग, आगे बढ़ो आगे बढ़ो। बोल रहे हैं बहुत बहुत भीड़ है, बहुत भीड़ है। হ্যাঁ হোয়াট কি বলছো? আরে আমাদের ওই বাসগুলোতে হয় না কি ভিতরে যেন পুরো ফাঁকা, মানে শিমলা ঘুরতে এসে এটা হবে বুঝতে পারি না। क्या लगता है तुम्हें क्या लगता है? आप ब्लॉगर हैं? ये ले लिया फोटो तो हो गया। हाँ हो गए, तुम आ गए। पुलिस तो तुम्हें देख लिए, पुलिस ने देख लिया तुम्हें। हाँ जर्नी विद बॉस। वाओ, এখান থেকে নিচের সিঁড়িটা কি সুন্দর লাগছে, নিচে দারুণ লাগছে সিঁড়িটা। বেশ একটা গোছানো ব্যাপার আছে না সিমলার মধ্যে, ছন্ন ছাড়া নয়, কিন্তু এত ক্রাউডেড হওয়া সত্ত্বেও বেশ গোছানো। এখানে লিফটের লাইনে মোটামুটি একটা আড্ডা সেশন শুরু হয়েছে ওকে নিয়ে। ও অ্যাকচুয়ালি শি ইজ ফ্রম ইউপি, বাট মানে শি ইজ নন বেঙ্গলি। তো ওর হিন্দি নিয়ে আলোচনা হচ্ছিল, হিন্দি বোঝে কিনা। এটা তো ব্যাপক হিন্দি বলে, ঠিক আছে? এই খুলে গেছে, চলো 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 চলো। ওটা আমি বলে দেবো ব্যাপক মানে কি। হ্যাঁ এক্সেসিভ। আ যাও, সবাই তো আসতে পারবে না। এখানে তো পুরো শান্তিতে ঢুকে গেলাম, আগেরবার যেটা হয়েছিল সেটা ঠিক হয়নি। চাদর में होली তরকারি লাগা है। কি चादर में क्या? होली তরকারি লাগা है। वो देख उसका तेरे पे बहन है ना छोटा सा, फिर से आ गए तुम। बोलो अभी क्या बोल रहे थे? फॉलो कर दिया तो बांग्ला तो समझ में नहीं आएगा। और ट्रांसलेट अभी तो एआई से हो जाता है ना। हाँ हो जाता, तो मिल जाएगा सब कुछ। सॉरी ओ आप कल नहीं आओगे, बाद में आओगे, जब ব্লগ আপলোড হোগা তবে আएंगे। দেখুন এখানে এসে একটা জিনিস ভালো লাগে যে বিশেষ করে সিমলা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন পার্ট থেকে লোকজন আসে। দে আর ফ্রম মহারাষ্ট্র। তো ওর সাথে তো কথা হচ্ছিলই, बाकी जो ये लोग भी हैं, ये लोग ब्लॉग में थोड़ा ले लो हमें। आप कहाँ से? महाराष्ट्र से? हम यवतमाल से, माय सेल्फ डॉक्टर भंडारी। अच्छा। यवतमाल महाराष्ट्र से है। अच्छा और अच्छा। आपके ब्लॉग चैनल पे आके हमको बहुत अच्छा लगा, और ये भी जान के बहुत अच्छा लगा कि आप हर सिटी ट्रैवल करके सबका इंटरव्यू और आपके ब्लॉग पे अपलोड करते हैं। थैंक यू। आप इन्फॉर्मेशन देते हो जो हमको पता नहीं होती है। पहली बार है ना शिमला में, यानी हिमाचल पहली बार? अच्छा लगा शिमला मॉल? अच्छा अच्छा ठीक है, लेकिन ये लिफ्ट बहुत बढ़िया है ना। আপনারাও যদি ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনকে আপনাদের ট্রাভেল পার্টনার বানাতে চান তাহলে স্ক্রিনে তাদের ফোন নাম্বার রইল। এছাড়াও সমস্ত যোগাযোগের বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই যে ডিনার টাইমে হেমা মালিনী খেতে বসছে। ও সরি সরি সরি, আমার নামটা ভুল হয়ে যাচ্ছে, বারবার নাম ভুল বলছি, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। হেম বলো হেম। আচ্ছা হেম, তারপরে হেমের পর
ও হেমই বলবো, তারপরটা বলবো না, হেম অবধি থেমে যাব, আর নলিনীটা বলবো না, ও নলেন গুড় বলবো। নলেন গুড় ভালো আছে। বাই দ্য ওয়ে, ডিনারে এখানে যে ব্যাচটা বসছে সব রুটি আর তার সাথে দেখছি ভেন্ডি আলুর তরকারিও খাচ্ছে। সুখা মশালা, আচ্ছা, মানে স্বাদ ভালোই লাগছে। বাহ, তার সাথে চিকেন আছে। আপনার ঠিকঠাক আছে, স্যাটিসফাইড এখনো পর্যন্ত? উনি ফার্স্ট টাইম, আচ্ছা। এদিকে একটুখানি দেখি, এখানে তো এখন শুরু হয়নি, ও শুরু হয়ে গেছে। ও তো কোথায় খাবার কোথায়, ও শুধু চিকেনের অপেক্ষা। ও কে যেন যায়নি, ও দুজনে কেউ যায়নি, ঘুম। আচ্ছা, এবার এটা কি চিঙ্কির নাম মিঙ্কি? ও টুপুর আর টাপুর একই রকম দেখতে। কে বড়? বায়োলজিক্যালি কি বড়? বায়োলজিক্যালি বড়। আর এছাড়া ও আচ্ছা, বায়োলজিক্যালি ও বড়। দ্যাটস গুড। চল তবে তুই কি বলিস, আমি দিদি দিদি এরকম কিছু বলিস না? বলিস না, দ্যাটস গুড। আমাদের চিন্তা এখনো সমস্যা হবে, মায়ের তো কোনো ব্যাপারই না, মুহূর্তে চিনে যাবে। নতুন নতুন দেখলে একটু সমস্যা হয়। আর হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি দেখে, আলাদা। হ্যাঁ, একটু তো আছে, কিন্তু একটু কিছুক্ষণ দেখলে বুঝতে পারবো। চলুন, এনজয় করুন ফুড। আর এই তো আমার চেনা গ্রুপ, আবার ট্রেনের গ্রুপ আমার। এই কি আপনার খাবার কোথায়? রুমে গেছিলাম, হ্যাঁ রুমে গেছিলাম, জাস্ট একবার একটুখানি গেলাম, মুখে একটু জল দিলাম। খেয়ে নিন। সব ঠিকঠাক ছিল আপাতত, আজকের দিন ভালোই কাটলো। আইসক্রিম, ওনার আইসক্রিম খেয়ে নিয়েছে বাঁদরে। আমার ওই সফটি নিয়ে ভয় লাগছিল যে যদি খেয়ে নেয় আমারটা, আমি লুকিয়ে লুকিয়ে এনেছি। তাহলে এখনো অনেক দিন বাকি আছে। বাই দ্য ওয়ে, এখানে আমাদের পিসাদা খাওয়া শুরু হয়ে গেছে। এখানে একটা গ্রুপ আছে, আপনাদের সাথে যদি আলাপ হয়নি। বাই দ্য ওয়ে, আমার নাম কুনাল। আচ্ছা, কেমন এমনি খাওয়া দাওয়া সব ঠিকঠাক? আপনারা তো মানে পরে গাড়িতে এলেন না? হ্যাঁ, ওই জন্য আপনাদের সঙ্গে দেখা হয়নি। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা কোথায়? ও আপনার সিথির মোড়ে। আচ্ছা, আমার বাড়ি একবারে উল্টো দিকে, আমি গড়িয়ায় থাকি। হ্যাঁ, আচ্ছা। উনি ওদিকে নাকি? কোথায় গড়িয়ায়? স্টেশন গড়িয়া। ও, আপনি স্টেশন গড়িয়া, আমি বোড়াল। আচ্ছা, কাছাকাছি তাহলে। আর তিনটে পুচকে আছে এখানে। এরা তোর তিনটে বন্ধু আছে এখানে। এই হেমা মালিনী, তোর তিনটে বন্ধু আছে এখানে। আরে তুই উঠে পড়েছিস? সিরিয়াসলি? ঘুম যেই খেতে খাওয়ার টাইম উঠে পড়লি, তাই তো? ও যে মিস্টার পল, ওর সাথে তো আলাপ করিয়েছি, আবারও করালাম। আপনারা এখন শুরু করেননি। হয়তো এই হচ্ছে আমাদের অর্কর টিম, 51 জনের টিম। ওই দিকেও আরও আছে অনেকে, সবাইকে তো দেখায়নি, সবার সাথে আলাপ হয়নি। আস্তে আস্তে সবার সাথে আলাপ হয়ে যাবে। রুবেল আমাদের ব্লগার, আর ওর নামটা কি? সঞ্জীব। সবার সাথে এখানে এখনও পর্যন্ত আলাপ হয়ে ওঠেনি, বাট অনেকেই রয়েছেন ওই দিকে আছেন। ওনাদের সাথে আলাপ হয়নি, আপনার সাথে আলাপ হয়নি। আপনার নাম? আপনার কোথা থেকে আসছেন? মহেশতলা থেকে। আচ্ছা, ওনাদের সাথে আমার ফার্স্ট টাইম আলাপ হলো, তো মানে দেখা হবে, এখন তো অনেক দিনই আছে। পড়েছেন? ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাপরে। থ্যাংক ইউ। ভালো লাগবে আশা করি এই কদিন। না, আমি ফার্স্ট টাইম কোনো গ্রুপে এসেছি, আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ, এনজয় করুন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই হলো আমার প্রথম দিন সিমলাতে। আমি বলেছিলাম সিমলাটা ফার্স্ট দিন আমি দেখাবো, সিমলা ফার্স্ট দিন কেমন কাটলো। কিন্তু সিমলা দিয়ে তো এই ট্রিপটা শেষ করবো না, কারণ এই ট্রিপটা অনেক বড়। এই ট্রিপের মেন যেটা উদ্দেশ্য হচ্ছে স্পিতি ভ্যালি। কাল থেকে শুরু হচ্ছে, কাল আমরা সারাহান যাব, তারপর একটার পর একটা জায়গায়। প্রথম দিনটা বেশ ভালো কাটলো, সিমলা মল খুব ভালো লাগলো। কিন্তু এবার হচ্ছে একটুখানি পেটটাকে ভরিয়ে শুতে হবে, কারণ কাল সকাল অর্ঘ্য বলেছে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 8টা না 9টা, মানে ব্রেকফাস্ট টাইম মনে 7:30।
তো অনেকটা পথ জার্নি, সারাহান পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। এরপর হিমাচলের যেদিকেই যাব খুবই দুর্গম থাকবে। সো ফার্স্ট ভিডিওটাকে আমি আর খুব লেন্দি করতে চাই না, এখানেই শেষ করতে চাই। শুধু এটুকু বলবো যে এই যে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন, এদের সাথে আমার প্রথমবার আমি এলাম। আমার সাথে অর্ঘ্যর বেশ কিছু বছর ধরে পরিচয়, কিন্তু কখনো আসেনি, অনেকবার বলেছে আমার সাথে চলো, এইবার ফার্স্ট টাইম এলাম। তো আমার মনে হয় যে প্রথম দিনের অভিজ্ঞতা খুব ভালো। তো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনারা যদি এই ধরনের সেক্টরগুলোতে মনে করেন কোনো ট্রাভেল এজেন্সি খুঁজছেন, তাহলে অবশ্যই ফোন নাম্বার রইল, ডিটেলে ফোন করে নেবেন। আর গোটা ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটাও জানাবেন। আমি নেক্সট প্রত্যেকটা এপিসোডে আপনাদের এমন এমন জিনিস দেখাতে চলেছি যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। যারা এই সেক্টরে বেরোননি কখনো, তারা কিন্তু দারুণ দারুণ এনজয় করবেন। সো জার্নি উইথ বোসকে সঙ্গে রাখুন। খেতে বসবো, খাবারটা একটুখানি দেখালাম, আমার খাবারটা দেখাচ্ছি না, বাট এর পরের জার্নিতে কী কী ঘটতে চলেছে সম্পূর্ণ কিন্তু দেখাবো। সো থাকবেন আমার সঙ্গে নেক্সট ভিডিওর জন্য। আপাতত যেতে যেতে বলবো কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। টাটা বাই বাই, দেখা হচ্ছে আরেকবার। তাহলে স্পিতি অভিযানের প্রথম পর্ব এখানেই শেষ, আর আসল পাহাড়ি সফর শুরু হতে চলেছে আগামীকাল। সিমলাকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব কিন্নরের পথে। পথে থাকবে শতদ্রু নদী সঙ্গ, পাহাড় কেটে তৈরি করা রোমাঞ্চকর রাস্তা, আর হিমাচলের একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য। গন্তব্য সারাহান, আর তারপর ভারতের শেষ গ্রাম হিসেবে পরিচিত চিটকুল। কিন্নর উপত্যকার অপার সৌন্দর্য আর বাস্পা নদীর তীরে অবস্থিত সেই স্বপ্নের গ্রামের গল্প নিয়ে আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন জার্নি উইথ বোসের। এই কারণে